তারা রাস্তার ভিখিরি হয়ে রয়েছে, জমি হারিয়ে বাড়ি হারিয়ে। তারা যখন বারে বারে তারা বলছে যে আমি অমুক কাউন্সিলরের কাছে গিয়ে পায়ের মাথা ঠেকিয়ে বলেছি যে আমাদের একটু মাথার ছাদ ফিরিয়ে দিই, কাউন্সিলর দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এত উদ্ধত্ত হয়েছিল এই তৃণমূলের কাউন্সিলরদের। আজকে কি দেখা যাচ্ছে? আজকে মানুষ তার হিসাব বুঝে দিচ্ছে। মানুষ তারা এই যে কাউন্সিলররা একটু আগে বলছিলেন না, এই যে অমিত শাহ বলছিল যে দুর্নীতির খতিয়ান তুলে ধরেছে, এসব নাটক দেখলে সত্যি রাগ হয়, বিলম্বিত বোধ হয়। এত বছর ধরে তৃণমূলের কাউন্সিলর থেকে জনপ্রতিনিধি থেকে কাটমানি গোলাবাজি সমস্ত কিছু উপভোগ করে এখন এসে ওনার মনে হয়েছে শেষ কাটানে যে যারা বিজেপি করেছিল তারাই ভোটে লড়ুক, ওনার কথায় অপেক্ষায় বিজেপি বসে নেই, বিজেপি তার নিজের দমে ভোটে লড়বে। এই তো দেবাংশু দাকে দেখালেন, দেবাংশু পান্ডা আমার অত্যন্ত কাছের একজন বন্ধু, তিনিও একজন আইনজীবী। আজকে 21-এর নির্বাচনের ফলাফল বেরোবার পর এই লোকটার কি অবস্থা হয়েছিল জানেন আপনারা? কতদিন এই লোকটাকে ডায়মন্ড হারবার কোর্টে প্র্যাকটিস করতে দেওয়া হয়নি, সে রাস্তাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল, জুনিয়রদের চট থাপ্পড় মেরে কোর্ট থেকে বার করে দেওয়া হয়েছিল। লোকটাকে আলটিমেটলি যখন সেন্ট্রাল সিকিউরিটি পেল, তারপর সে 3 মাস 4 মাস পরে দেবাংশুদা বাড়ি ফিরতে পেরেছিল। কতবার যে বাড়ি ভাঙা হয়েছে সে বোধহয় উনি গুনে শেষ করতে পারবেন না। এই পরিস্থিতি খারাপ করেছিল, তখন কোথায় ছিল অমিত শাহ? দাঁড়িয়ে বলেছিল অমিত শাহ কি বলবেন, তার বাড়ি ভাঙাটা ঠিক হয়নি, এখন জ্ঞান দিচ্ছে। অনুরোধ করব যে আপনারা সঠিকভাবে তদন্ত করুন। যদি যে সমস্ত কাউন্সিলররা দুর্নীতির সঙ্গে যুক্ত, আপনি আওয়াজ তুলেছিলেন, আপনি প্রশ্ন করেছিলেন আপনার দলকে যে একজন আইনজীবীর বাড়ি, একজন রাজনৈতিক কর্মীর বাড়ি প্রত্যেক বছর 3 বার করে কেন ভাঙা হয়েছে, তার জবাব আপনি চাইছিলেন আপনার দলকে। আমাদের জ্ঞান দিচ্ছেন, আমাদের প্রশ্ন তো ওই জায়গা থেকেই আপনি পদত্যাগ। এতদিন সময় যে পুলিশ অফিসার ছিল আপনি দেবাংশু পান্ডা আপনি বলতে দিন যে দেবাংশু আমাকে জিজ্ঞাসা করবেন এই সময় যে পুলিশ অফিসার ছিল তৃণমূল কুমার যেভাবে দেবাংশু আমাকে অত্যাচার করেছে ঠিক সেইভাবে তৃণমূল কাউন্সিলরদের অত্যাচার করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 21 থেকে অত্যাচার করেছে, তারপরেও আপনি তৃণমূল কাউন্সিলর ছিলেন, আজকে পদত্যাগ করলেন। ছিলেন বসে বসে 2023 সাল থেকে তৃণমূল কাউন্সিলরদেরকে অত্যাচার করেছে এই কোম্পানি। আপনি অত্যাচার করতে ভালোবাসেন নাকি? এই কোম্পানি আপনাকে কেউ মারলে কি আপনি মার খেতে ভালোবাসেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে অত্যাচার করতো আর আপনি 21 থেকে অত্যাচারটা সহ্য করেছে, কাউন্সিলর থেকে গেলেন, আজকে আপনি রিজাইন করলেন। 21 থেকে নয়, আমি 2000 আপনার বুকটা ভুল হচ্ছে, 2022 সালে আমি তৃণমূলের কাউন্সিলর হই। 2022 সালে বা 2022 থেকে 26 কাউন্সিলর হলেন এবং 26-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পরে রিজাইন করে দিলেন। সরকার ফেলে এখন আপনারা এদিক করছেন। একদমই আমরা প্রাণের কমপ্লেন নিয়েছি, এই কমপ্লেন নিয়েছি। দেখুন আপনার কমপ্লেনের উপর যদি আপনি সমাজ মাধ্যমকে কমপ্লেন দেখিয়েছিলেন, 4 বছর লেগেছে আপনার ঘুম ভাঙতে, এখন বোধোদয় হয়েছে, এখন জ্ঞান দিচ্ছে। আচ্ছা, এখানে আরেকজন কাউন্সিলর এবং বিধায়ক রয়েছেন। সজলদা, আপনি কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর এবং বিধায়ক, এবং যে ভদ্রলোক এখন এই মুহূর্তে তর্কাতর্কি হচ্ছিল অরিজিৎ দার সাথে, তিনি ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির পদত্যাগী কাউন্সিলর। আজকে তৃণমূল কংগ্রেস 8 জন ছেড়ে দিয়েছে, 16 জনের মধ্যে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি ভেঙে যেতে পারে। তারা বলছে যে অত্যাচার করে 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 এমন জায়গায় নিয়ে গেছিল, এখন আর পদত্যাগ করার ছাড়া অপশন ছিল না। কি বলবেন? অমিত শাহ বসে রয়েছে। অমিতবাবু, আপনাকে প্রণাম। আমিও একজন পৌর প্রতিনিধি, আপনার ব্যাপারটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু বুঝতে পারছি না মলমটা কোথায় কোথায় লাগাতে হবে আপনার। আমার শুধু একটা প্রশ্ন আছে, আপনি অন্য কোনো রাজনৈতিক দলে যাওয়ার পরিকল্পনা রাখছেন না তো? আপনার ওপর অত্যাচার হচ্ছে, ভালো কথা শেষ করে নি সাহেব, তারপর বলবেন। আমার বক্তব্য হচ্ছে যে আপনার ওপর অনেক অত্যাচার হয়েছে, যখন আপনার ইচ্ছা হবে তখন মুখ করবেন, আমার তাতে কোনো আপত্তি নেই, সেটা আপনার নিজের অধিকার। আপনি আদালতে যাবেন না সেটাও আপনার নিজের অধিকার, কিন্তু আপনি এটাও মাথায় রাখবেন যে আমি অন্য কোনো দলে যাওয়ার পরিকল্পনা আছে কিনা, তাহলে সেটাও আমি আপনাকে অনুরোধ করবো পরিকল্পনার বাইরে রাখবেন। আপনি 26 সালে, আপনি 22 সালে কাউন্সিলর হয়েছিলেন, যাই বললেন তো, তার 4 বছর নিশ্চয়ই আপনি জনসেবা করেছেন। তো আপনি যদি জনসেবা করেন, আপনি নির্দল হয়ে দাঁড়িয়ে ওখান থেকে আবার জিতে আসুন, যেমন মিলে গেল। আপনি নির্দল হয়ে জিতে আসুন, তারপরে অন্য সব রাজনৈতিক দল বিবেচনা করবে, কারণ যার মানুষের উপর ভিত্তি থাকে তাকে সবাই গ্রহণ করতে বাধ্য।
যদি আপনার ভিত্তিটা এমন হয় যে আপনাকে লোকে বলছে অমুক দাদা সফেদ গাড়ি বাপাস দো, এরম যদি আপনার ক্ষেত্রে না হয়, আপনি যদি দৈত্যকুলে প্রহ্লাদ হন, তাহলে আপনাকে সবাই মাথায় তুলে নাচবে। আর তা না হলে যে নৌকো ডুবছে দেখে ইঁদুর পালাচ্ছে বলে করে আপনাকেও সেই ইঁদুরের দলে কাউন্ট করবে। এবার আপনি কোন দলে থাকবেন সেটা আপনি ডিসাইড করবেন। আচ্ছা, সৌরভ শিকদার ওই মুহূর্তে এসেছে। সৌরভ শিকদার, আমরা একটা গ্রাফিক্স দেখাচ্ছিলাম, সেই গ্রাফিক্সটা আরেকবার আমি যদি দেখাই, ভয়ঙ্কর অবস্থা সৌরভদা। বিভিন্ন জায়গাতে, আমি একবার পিসিআরকে বলবো কোন কোন জায়গাতে কারা কারা এই মুহূর্তে পদত্যাগ করছে সেই গ্রাফিক্সটা এই মুহূর্তে দেখাতে। হালি শহরে 16 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। কাছাপাড়া পুরসভাতে 15 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। ভাটপাড়া পুরসভাতে 29 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। কলকাতা পুরসভাতে 2 জন তৃণমূল কাউন্সিলর, তারা এখন একজন পদত্যাগ করেছেন MIS হিসেবে এবং একজন এই মুহূর্তে জেলে। দক্ষিণ দমদম পুরসভাতে 2 জন তৃণমূল কাউন্সিলর, ডায়মন্ড হারবার পুরসভাতে 8 তৃণমূল কাউন্সিলর, যার মধ্যে অন্যতম এই অমিত সাহা। কাঁথি পুরসভাতে 14 জন তৃণমূল কাউন্সিলর অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিতে হয়েছে। সৌরভ শিকদার, আপনি কিছুদিন আগে দেখছিলাম এই উত্তর দমদমে, সেখানেও তো একটা ডামাডোল চলছে, যদিও আপনি সেখানে উত্তর দমদমে আমি দেখলাম বিধান বিশ্বাস সে এখনো রয়েছে, প্রচুর মানুষজন তার বিরুদ্ধেও কথা বলছে। আবার আপনারা বলছেন যে না, আমরা গণতান্ত্রিক ভাবে ওখানে মিউনিসিপ্যালিটি দখল করবো। আলটিমেটলি কি হবে? মানুষ তো এদের বিরুদ্ধে ক্ষেপে আছে। এবার আপনারা বেশি গান্দিগিরি করলে তো আপনাদের বিরুদ্ধেও মানুষ ক্ষেপে যাবে। না, আমি একদমই গান্ধীগিরির পক্ষে না। যেটা হচ্ছে যে কেউ ছিলাম এবং এখানে অস্থায়ী কর্মীরা তারা বেতন পায়নি, তো আমি আগে নিশ্চিত করেছি এই গরমের মধ্যে যে লোকগুলো শুক্রবার থেকে বসেছিল তাদের দাবিটা আগে মিটুক। সুতরাং তাদের বেতনের ব্যবস্থা হয়ে গেছে এবং কাল বা পরশুর মধ্যে তাদের বেতন হয়ে যাবে। সেটা আগে আমি পুরো আধিকারিকদের নিয়ে এবং বিধান বিশ্বাসকেও নিয়ে বসে নিশ্চিত করেছি যে ভাই তাদের প্রাপ্যটা আগে দাও। দেখুন, এই লোকগুলো তো খেটে খাওয়া মানুষ এবং এদের না অস্থায়ী কাজ পাওয়ার জন্য তাদের অনেক কম্প্রোমাইজ করতে হয়েছিল। তাই আমার মনে হচ্ছে আগে তাদের স্বার্থটা দেখি, এই গরমের মধ্যে লোকগুলো বসে আছে, তারা কাজে ফিরুক, জায়গাটা আবার পরিষ্কার হোক, মানুষ একটু স্বাচ্ছন্দ্যে থাকুক। এবং এখানে তার সাথে সাথে একজন বৈধতা যেটা হয়েছে যে বিভিন্ন পুরো অধিকারীদের সাথে বসে এখানে যা যা দুর্নীতি হয়েছে তার কিন্তু আমরা একটা রিভিউ করেছি। যেরকম ইলিগাল কনস্ট্রাকশনের জন্য পুরো আধিকারিকদের নিয়ে একটা কমিটি তৈরি হয়েছে, যারা এখানে ইলিগাল কনস্ট্রাকশনের 8 দিনের মধ্যে একটা রিপোর্ট তৈরি করে দেবে। এখানে যেভাবে বন্টন করা হয়েছিল, জায়গা বন্টন করা হয়েছিল, জমি ভরিয়ে বিল্ডিং তৈরি করা হয়েছিল, তার একটা রিপোর্ট করা হবে। এখন খালি পালিয়ে গিয়ে পদত্যাগ করে পালিয়ে গিয়ে আমি কিন্তু দায়িত্ব মুক্ত হয়ে যাওয়ার মধ্যে এটা তো ওদের একটা এসকেপ রুট দিয়ে দেওয়া। তার থেকে যে চুরি করেছে, মানুষের জন্য মানুষের সাথে যে প্রতারণা করেছে, আমার মনে হয় সেটা সামনা করে সেটা সাজা দেওয়াটা আমার কাছে অনেক এটা প্রায়োরিটি। আর তার সাথে সাথে মানুষের পরিষেবা যাতে বন্ধ না থাকে সেটা দেখাও আমার কাছে অগ্রাধিকার। আজকে উত্তর দমদম থেকে যখন বেরিয়েছিলাম সেখানে জনারণ্য হয়ে গেছিল একদম, এবং মানুষ এসে 2 হাত তুলে আশীর্বাদ করেছে যে আমাদের সাথে এসে কেউ কথা বলেনি এতদিন ধরে। তো আমি এইভাবেই আমার মুখ্যমন্ত্রীর দেখানো পথে এগিয়ে যেতে চাই। বেশ, আমি সজলদা, আপনি কিছুক্ষণ পরে জয়েন করলেন, আমি আপনার থেকে জানতে চাইছি এই হিড়িকটা কেন পড়ছে, মানে এটার পেছনে কারণটা কি? মার খাওয়ার ভয়, টাকা প্রচুর কামিয়ে নিয়েছে কিন্তু এই মুহূর্তে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা, না বিজেপিতে আসার চেষ্টা? দেখুন, অমিত বাবু কি করেছেন না আমি জানি না, আমি তার কথা বলতে চাইছি না। আমি বলছি এই পাড়া দিয়ে, ওনার পাড়া দিয়ে যদি সব হাঁটা হয় না, এইসব হালি শহর, আপনি ডায়মন্ড হারবার হাঁটতে হাঁটতে আপনাকে আমায় নিয়ে চলুন, আমি যে কোনো পাড়া দিয়ে দেখে বলে দেবো এটা তৃণমূল নেতার বাড়ি, এটা তৃণমূল কাউন্সিলরের বাড়ি, এটা প্রধানের বাড়ি। মানে এমন একটা ব্যবস্থা করেছিলেন, ওপরে ভগবান আর নিচে প্রধান, মাঝখানে কিছু নেই। এই যে ব্যবস্থাটা, বাড়িগুলো দেখলেই বোঝা যাবে যে হঠাৎ করে একটা 8 পৌরে পাড়ার ভেতরে হঠাৎ একটা প্রাসাদ, হ্যাঁ, তার ভেতরে আবার 2টো বিলিতি কুত্তা ভো ভো করছে, তারপর দেখবেন 2-3 খানা স্করপিও গাড়ি দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর দেখবেন এখন ওই বাড়ির গেটগুলো বাইরে থেকে তালা দেওয়া, তাহলে জানবেন নিশ্চিন্তে এটা পাড়ার তৃণমূল নেতার বাড়ি।
এখন ব্যাপারটা হচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা, এই জায়গায় এসে গেছে। নয়তো যদি বুঝতো যে এখনো সুযোগ আছে, যাদের হাতে এখনো 6 মাস 1 বছর 2 বছর যাদের কাছে আছে, তারা কেউ পদত্যাগ করতো না। এরা 6 মাস আগেও প্রাণ ত্যাগ করতে রাজি ছিল, পদত্যাগের কথা এরা মাথাতেও বানিয়েনি। এরা ভগবান মা দুর্গার মতন 10টা হাত চাইছিল, যে 2 হাতে রোজগার করা কম হয়ে যাচ্ছে, আরো 8টা যদি হাত পাওয়া যেত তাহলে ওরা আরো লুটতো। এখন সেই জায়গা থেকে বাঁচবার জন্য তারা পদত্যাগ করে সতীলক্ষ্মী সাজতে চাইছে। কিন্তু পদত্যাগ করতে পারেন, মানুষ আপনাদের ত্যাগ করবে না। মানুষ ঠিক খুঁজে বার করবে যাদের যাদের থেকে এরা স্কোয়ার ফুটে খেয়েছে, যাদের থেকে এরা লুট করেছে, যাদের গরিব মানুষের জমি বাড়ি এরা দখল করেছে, তাদের কারোর কোনো ক্ষমা নেই, এ বিষয়ে নিশ্চিত থাকতে পারে। আমি নীলাদ্রিদা এবং এই মুহূর্তে সুদীপ্তদা রয়েছে। নীলাদ্রিদা, মানে সারদার কথাটা বললাম কারণ আমি তখনও অন্য একটা চ্যানেলে ছিলাম এবং আমি দেখেছিলাম সারদার কোম্পানিটা যখন উঠে গেল, যখন প্রতিবাদ করলো কিছু লোকজন, একদিকে পদত্যাগ করার হিড়িক পড়েছে, আরেকদিকে কোম্পানিগুলো তালা আটকানো বন্ধ করার হিড়িক পড়েছে, এডিটর যারা ছিল তাদের গ্রেপ্তারি ইত্যাদি তো রয়েছে। আমার কেন যেন মনে হচ্ছে সারদার মতন হচ্ছে তৃণমূল কংগ্রেস, তারও আগে বোধহয় কোম্পানিটা উঠে যাবে, এরকম একটা জায়গা তৈরি হচ্ছে। সারদা না, আমার টাইটানিকের কথা মনে পড়ছে। আমার খুব প্রিয় সিনেমা। টাইটানিক যখন ডুবছিল, সব নৌকো করে পালাচ্ছিল না যারা বাঁচতে চেয়েছিল, অনেকের আমার নৌকোর জায়গা হলো না, তো সেরকম অবস্থা। তৃণমূল ডুবছে, কালকের পর তো আরো ডুবছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মোটামুটি এস্টিমেটেড এক্সপায়ারি ডেট থাকে, মানে আমার এই মোবাইল ফোনটা আমি জানি মোটামুটি আরো 2 বছর চলবে। তৃণমূল কংগ্রেস মোটামুটি 6 মাস থাকবে কিনা লোকে এখন টেনশন করছে। আজ থেকেই তৃণমূল নেই, কি মুশকিল। আপনি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন না, হোয়াট ডায়মন্ড হারবার থিংস টুডে বেঙ্গল থিংস টুমরো। এখন বাংলার মানুষ বলছে হোয়াট কলতা থিংস টুডে বেঙ্গল থিংস টুমরো। 4 নম্বরে নেমে এসছে, জামানত চলে গেছে। এইটাই রেপ্লিকেট হতে চলেছে ময়ূর সব পুরসভায়। যেখানে ভোট হবে তৃণমূল 4 নম্বরে দিন আসবে, এই অবস্থা। এবার তৃণমূল নেতারা কেন দল ছাড়ছেন আমি বুঝতে পারছি না। এই অবস্থায় কোনো দল তাদের নেবে বলে আমার মনে হয় না। তাদেরকে দুর্নীতির অভিযোগ, বরঞ্চ ওই টাকাগুলো ফেরত দিন না। মানুষকে জালিয়াতি করে যে টাকাগুলো নিয়েছেন, তার পাড়ার মানুষ, তার ওয়ার্ডের মানুষ, সেই টাকাগুলো, সেই সম্পত্তিগুলো তারা একটু শুভবুদ্ধির যদি তাদের হৃদয় হয়, সেগুলো ফেরত দিন। তাহলে তো কিছুটা প্রায়শ্চিত্ত করা হবে, কিছুটা গ্রহণযোগ্যতা তৈরি হবে। তারপর জেনে গেলে যাবেন, জেনে যাওয়াটা একদিকে ভালো, গণপিটিপির হাত থেকে বেঁচে যাবে। কিন্তু এই দল ছাড়াটা কোনো রাস্তা নয়। কারণ আপনাদের যে বদনাম হয়ে গেছে, সবার কথা বলছি না, অধিকাংশ, তো তারা দিদিপন্থী দাদাপন্থী যারা আছে, কোনো দল এদের দেবে না। সিপিএম নেবে, না কংগ্রেস নেবে, বিজেপিতে সজলদা বোধের নেবেই না। তাহলে কোথায় যাবেন আপনারা? আইএসএফও নেবে বলে মনে হয় না। কোনো যাওয়ার জায়গা নেই। এবার একটা মহাসমুদ্রে ঝাঁপিয়ে পড়ার মতো, ওই টাইটানিকে জ্যাক আর রোজ ছিল না, ওই জ্যাকের মতো অবস্থা, ডুবে মরা হচ্ছে। কিন্তু সুদীপ্তদা, এই যে মানে আমি সোশ্যালি এই সামাজিকভাবে একটা জিনিস দেখছি, কাউন্সিলর পদটা তৈরি করা হয়েছিল স্থানীয় জায়গায়, যারা রিপ্রেজেন্টেটিভ তারা যাতে স্থানীয় জল কল রাস্তায় পরিষ্কারের কাজ রাজনৈতিকভাবে করতে পারে। কাউন্সিলররা একটা পয়েন্টের পরে ব্যবসায়ীদের থেকেও বেশি, মানে পেটে এত টাকা ঢুকিয়েছে তৃণমূলের কাউন্সিলররা, যে এই মুহূর্তে তারা মানে প্রাণে বাঁচা বা জানে বাঁচার জন্য দল পরিবর্তন করছে। আমি তৃণমূল করি না বকলমের তারাই বলছে, মানে এটা আমাদের বাংলার জন্য তো অত্যন্ত এম্বারেসিং একটা ছবি। এলাকাবাসীকে ধমকাতেন, চমকাতেন, বিভিন্ন অভিযোগ। জনতার কাছে ত্রাস ছিল, শিবপুরের ত্রাস। দেবাশিস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, এই শামীম আহমেদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে? আজ কি ছবি আমরা দেখলাম? কারণ দুষ্কৃতি কর্মের সঙ্গে যে ধারাগুলো আছে, সব কটা ধারায় কিন্তু ইতিমধ্যে শামীম আহমেদের অল্পে পরে তার বিরুদ্ধে কিন্তু রুজু করা হয়েছে। একাধিক খুনের মামলার সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও তার অঙ্গবিহীননে বেশ কিছু মার্ডার খুন হয়েছে, সেরকম মামলাও কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। একেবারে বলা যেতে পারে শিবপুরে বাঘে হরিণে যদি এক ঘাটে জল খেতে হতো, তাহলে সেটি শামীমের অনুমতি না হওয়া পর্যন্ত সেটা হতো না। এবং শামীম বললে বাঘে হরিণে এক ঘাটে জলও খেত। এই শামীম আহমেদ, যাকে আজকে কার্যত বলা যেতে পারে যে একেবারে বিড়ালের মতন গলা
গলায় দড়ি বেঁধে কার্যত আমরা জানি পোস্তরা যেভাবে গলায় দড়ি বেঁধে আমরা ঘোরাই, ঠিক সেরকম ভাবে কোমরে দড়ি বেঁধে তাকে ঘোরানো হলো। আমরা দেখেছিলাম আকাশি যাকে কার্যত অন্তর্বাসে মাথা ন্যাড়া করে তাকে ঘুরিয়েছিল হাওড়া সিটি পুলিশের। এবার শিবপুর থানার পুলিশ কার্যত খালি পায়ে তাকে হারিয়ে হাঁটালো ওটা জিটি রোড এলাকা, তার পাড়ার এলাকা, যেই এলাকায় শামীম আহমেদ রীতিমতো হুমকি ছুঁড়ে কথা বলতো, গোলা বন্দুক টেকিয়ে কথা বলতো, বোমা ছুঁড়ে কথা বলতো, সেই রাস্তায় শামীম হাঁটলো খালি পায়ে কোমরে দড়ি বাঁধা। আর এই দৃশ্য দেখে গোটা শিবপুরের বাসিন্দা যারা কিন্তু এতদিন শামীম আহমদকে দেখে ভয় পেত, আজ তারা কার্যত ভয়ে না পেলেও তারা কিন্তু আজকে কিছুটা খুশি বলে মনে করছে। অবশ্যই ক্যামেরার সামনে তারা মুখ করতে নারাজ, কারণ তাদের ভয় আবার ফিরে আসবে না তো স্বামী। তবে পুলিশের যে দাওয়াই তাতে শামীম কার্যত কিন্তু এখন পুলিশি যাওয়ার মধ্যেই থাকবে, পুলিশি নিরাপত্তায় থাকবে। পুলিশের যত আইনি যত বেআইনি কাজ করেছে সবার শাস্তি পেতে হবে, শামীমকে তারা শাস্তি দেবেন বলে পুলিশেরও কিন্তু দাবি করছে। এবং ইতিমধ্যেই সকাল থেকে অর্থাৎ গতকাল থেকে আমরা পরপর উত্তর হাওড়া, কাকরাই এবং অবশেষে শিবপুর সেখানেও দেখলাম পুলিশের একই দাওয়াই, সেখানে অন্তর্বাস পরিয়ে হাফ প্যান্ট পরিয়ে কাউকে ন্যাড়া করে কাউকে খালি পায়ে রাস্তায় হাঁটানো। এবং শামীম আহমেদ যাকে কিন্তু কার্যত গোটা হাওড়া শহর এবং মধ্য হাওড়ার এই অঞ্চল যার স্ত্রী এক সময়কার হাওড়া পুরসভার কাউন্সিলর ছিলেন এবং তিনি ছিলেন 36 নম্বর ওয়ার্ডের ব্লক সভাপতি। এবং এই 2011 যার চাকরি ছিল শুধুমাত্র একটি শপিং মলে 3,500 টাকার বায়নায় চাকরি পেত, সেই শামীম আহমেদের যে বাড়ি উদ্ধার হয়েছে, কোটি টাকার বাড়ি উদ্ধার হয়েছে মাত্র 15 বছরে। 2011 থেকে 2024 এই বারবারন্ত শামীমের, সেই শামীমকে আজকে কিন্তু কার্যত খালি পায়ে বা রাস্তায় হাঁটালো হাওড়া সিটি পুলিশের শিবপুর থানার পুলিশ। একেবারেই দেবাশিস, আপনাদেরকে জানাবো এই শামীম আহমেদ আমরা কিছুদিন আগেই দেখিয়েছিলাম মাত্র 15 বছরে কিভাবে আলিশান প্রাসাদ তৈরি করে, একেবারে গোপন সুড়ঙ্গ, আর সেই সুড়ঙ্গের মধ্যে 3 তলা বাড়ি, আলিশান বাড়ি, দামি দামি আসবাবপত্র আমরা দেখিয়েছিলাম। আর সেই শামীম আহমেদ যার বিরুদ্ধে ধমকানি, চমকানি, তোলাবাজি একাধিক অভিযোগ, শিবপুরের ত্রাস শামীম আহমেদ, বাড়ির ভিতর গোপন সুড়ঙ্গ, সুড়ঙ্গের উপরে আলিশান প্রাসাদ, বোমাবাজির অভিযোগ, একাধিক অভিযোগ, সেই শামীম আহমেদ পুলিশের জালে। আর তাকেই আজ অর্থাৎ সেই জনতা ত্রাস শামীম আহমেদকে এভাবেই খালি পায়ে হাফ প্যান্টে ঘোরালো পুলিশ। আর কারা দেখলো? জনতা দেখলো, যেই জনতাকে বারবার ধমকানো হতো, চমকানো হতো। জনতার ত্রাস শামীম আহমেদের পাশাপাশি শাহিন মোল্লা, তোলাবাজির অভিযোগে ধৃত হোমগার্ড শাহিন মোল্লা, তাকেও এহেন ট্রিটমেন্ট পুলিশের। দেখুন শাহিন মোল্লা ধৃত হোমগার্ড, এর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? তোলাবাজির অভিযোগ। তোলাবাজির অভিযোগে ধৃত হোমগার্ড শাহিন মোল্লারও এহেন ট্রিটমেন্ট পুলিশের। পুলিশ ফিরল পুলিশে, হাওড়ায় পুলিশের দমদার দাওয়ায় তৃণমূল নেতাদের খালি পায়ে হাফলেস। যে জনতার কাছে ত্রাস ছিল এই নেতারা, সেই জনতার সামনে ভিজে বেড়ালের মতো ঘুরল নেতারা। দেখুন 3টে ছবি, শামীম আহমেদ, শিবপুরের ত্রাস, বাড়ির ভিতর গোপন সুড়ঙ্গ, সুড়ঙ্গর ওপারে আলিশান প্রাসাদ, বোমাবাজির তদন্তে গিয়ে শামীমের প্রাসাদের খোঁজ পায় পুলিশ। এরপর একে একে সামনে আসে শামীমের কীর্তি, আর সেই শামীম এখন পুলিশের জালে। আর তাকেই খালি পায়ে হাফ প্যান্টে ঘোরালো পুলিশ। পাশের ছবিটা দেখুন, শামীমের পাশাপাশি ডন আকাশ সিং পুলিশের জালে, তাকে মাথা ন্যাড়া করে হাফ প্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ। আরো একটা ছবি আপনাদের সামনে, ধৃত হোমগার্ড শাহিন মোল্লা, তোলাবাজির অভিযোগ, তাকেও এভাবে খালি গায়ে হাফ প্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ। অর্থাৎ কোনোভাবেই গুন্ডামি বরদাস্ত নয়, কড়া বার্তা পুলিশের। একের পর এক ছবি আপনাদের সামনে, শিবপুরে খালি পায়ে শামীম হাফ প্যান্ট পরে, মাথা নেড়া হাফ প্যান্টে ডন আকাশ সিং, অন্যদিকে তোলাবাজির গায়ে ধৃত শাহিন মোল্লা। একের পর এক ছবি আপনাদের সামনে।
হাওড়ার শিবপুরের তৃণমূল নেতা শামীম আহমেদ, এই নেতার বাড়িতেই সুরঙ্গের হদিশ। শিবপুরের চড়া বস্তিতে শামীম আহমেদের 3 তলা বাড়ি। এই বাড়ির ভেতরেই রয়েছে সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়ে এগোলেই চোখ ধাঁধিয়ে যাবে একের পর এক আলিশান ঘর। ঘরগুলিতে কোটি কোটি টাকার ফার্নিচার। সুড়ঙ্গে ঢুকলেই চোখে পড়বে চোখ ধাঁধানো ইন্টেরিয়র ডেকোরেশন। নানা রকমের দামি দামি লাইট। একটি ঘরে 2টি বিছানা, এক একটির দাম কয়েক লক্ষ টাকা। রাজকীয় ড্রেসিং টেবিল, ঘরের 2 থেকে 3টে আলমারি, বেডরুমে সিসি ক্যামেরার মনিটর, ড্রয়িং রুমে দামি দামি সোফা, দোলনা। ঘরের মধ্যে ট্রফি রাখার সেকশন। এরপরেই রয়েছে মডিউলার কিচেন। রান্নাঘর ঘেঁষার ডাইনিং স্পেস, বিরাট জাকুজি। কিন্তু এই সুড়ঙ্গের হদিশ মিলল কিভাবে? রাজ্যে ভোটের ফল প্রকাশ হয় 4 মে। গত 7 মে হাওড়ার শিবপুরের চড়াবস্তিতে বোমাবাজি হয়। বোমাবাজির ঘটনায় আঙুল ওঠে তৃণমূল নেতা শামীম আহমেদের দিকে। में बहुत जुल्म भी हो रहा है। सबसे बड़ा बात ये जब तो एनी टाइम बम चल जा रहा है, ये छोटे छोटे घर में बच्चे हैं, औरतें भी हैं कि वो हार्ट पेशेंट है, कोई छोटे छोटे बहुत डर जा रहे हैं। मतलब बस्ती नहीं होगा, मतलब गुंडागर्दी ये समझ में नहीं आ रहा है। तो शमीम अहमद से पूछना पड़ेगा ना कि क्यों चला, उनसे पूछना होगा क्यों लोग चलाएं, अभी यहाँ पर चलाने का क्या कारण है। শামীম আহমেদকে গ্রেফতার করতে গত শনিবার তার বাড়িতে যায় শিবপুর থানার পুলিশ। বাড়ির দরজায় তখন তালা। তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। বাড়িটি বাইরে থেকে জরাজীর্ণ, কিন্তু ভেতরে ঢুকলে একেবারে প্রাসাদ। তৃণমূল নেতার এই বাড়ির 3 তলায় একাধিক ঘর। একটি ঘরের দরজায় তালা। তালা ভাঙতেই খুলে যায় সুড়ঙ্গের দরজা। সিঁড়ি দিয়ে নামতেই চক্ষু চরক গাছ। বাড়িতে গিয়ে শামীমের খোঁজ মেলেনি, কিন্তু সুড়ঙ্গের হদিশ পেয়েছে পুলিশ। সুড়ঙ্গ দিয়ে এগোলে একের পর এক চোখ ধাঁধানো ঘর। নিউজ 18 বাংলা। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেফতার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। অর্থাৎ সিএ এর আওতায় যারা পড়ছেন না তারা বিএসএফ এর হাতে হস্তান্তর করা হবে, তাদেরকে রাজ্য পুলিশে করবে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি বলেছিলেন যে 3D ফর্মুলাতেই দেশ অনুপ্রবেশ মুক্ত হবে, সেই বক্তব্য একবার শোনা। भारतीय जनता पार्टी ने डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये 3 सूत्रों को 50 के दशक से स्वीकार कर चले हैं। घुसपैठियों को हम डिटेक्ट भी करेंगे, हम पूरा प्रयास करेंगे कि मतदाता सूची से वो डिलीट हो जाए और बाद में उनके देश में उनको वापस भेजने का भी हम काम करेंगे। किसी को संशय रखने की जरूरत नहीं।
দেখুন, এসআইআর চলাকালীন কলকাতা কর্পোরেশনের তরফ থেকে যে সমস্ত বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেগুলো এখন কিন্তু সরকারের স্ক্যানারে। মূলত 20 মে থেকে 2026 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময় ভুরি ভুরি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। বিজেপির অভিযোগ যে নথি না দেখেই বহু সার্টিফিকেট ইস্যু করেছিল পুরসভা। আগের সরকারের আমলে নথি যাচাইয়ের অনিয়মের আশঙ্কায় সব শংসাপত্রই ফের খতিয়ে দেখবে সরকার। পরিস্থিতি তৈরি হয়েছে, এরকমই তো বলছেন চিকিৎসকরা। রিপোর্ট গেলে নিজের টাকার করতে হচ্ছে, যা পেটের ছবি হয়, রক্ত পরীক্ষা হয়, নিজের টাকা, ওগুলো বাড়ির টাকা। আর আমাদেরকে এখান সই ওখান সই করিয়ে নিচ্ছে, ছুটির সময় ছুটি দিয়ে দিচ্ছে। আর স্বাস্থ্যসাথী কার্ড থেকে কত মনে কর বলছে যে কি ফোন যদি করে বলে দিবা যে আমার রুগী 5 দিন ছিল কি 6 দিন ছিল, যা ছিল। কত টাকা করে নিয়ে নিচ্ছে? 60,000 কাটছে না 70,000 কাটছে না 1 লাখ কাটছে, আমাদেরকে তো সেটা দেখাচ্ছে না। বাকি সবকিছু বাইরে করাচ্ছে, ওখানে কোনো পরিকাঠামো ওখানে পরিকাটা নাই, চিকিৎসা হয় না, খালি টাকাটা স্বাস্থ্যসাথীর যে অ্যাড করিয়ে দিয়ে টাকাটা কাটবে তার জন্য ওরা রেডি আছে। ফেসবুকের সামনে একটা লাইভ করাচ্ছে যে এই হয়েছে বলবা সবকিছু। হ্যাঁ, ওরা বললে ওরা সবকিছু আমাদেরকে মিথ্যা বাধ্য করিয়ে দিচ্ছে। ওগুলো আবার মোবাইলে রেকর্ড করছে আপনাদের কথা যে পেশেন্ট ভর্তি আছে, পেশেন্ট ভর্তি আছে, এই পরিষেবা পেয়েছেন, এই পরিষেবা পেয়েছেন, এটা পেয়েছেন, ওটা পেয়েছেন, এগুলো সব বলবেন। পরিষেবা ঠিক মতো পাই না, পরিষেবা নেয় না, চিকিৎসা হয় না ঠিক মতো, খালি নামমাত্র কি ভর্তি করিয়ে দেয়। তারপরে স্বাস্থ্যসাথী কার্ড আবার রিটার্ন করে নিয়ে টাকা কেটে নিয়ে আবার আমরা যেহেতু গরিব মানুষ পারি না, আবার আমাকে ফেরত হয়ে নিয়ে স্যার আবার আমাকে সরকারি হাসপাতালে আসতে হয়। একটা পেশেন্ট স্বাস্থ্যসাথীতে ভর্তি হবে, অপারেশন হবে, তার আগে তার স্বাস্থ্যসাথীতে ব্লক করতে হয়, ঠিক আছে। ব্লক করার জন্য 2-3 দিন সময় লাগে, ঠিক আছে। এবার সেই 2-3 দিনও পেশেন্টটা ভর্তি থাকে, তখন কিন্তু তাকে পয়সা দিয়ে ভর্তি থাকতে হচ্ছে। তারপরে ধরুন ইনভেস্টিগেশন, একটা অপারেশনের আগে তো ইনভেস্টিগেশন করতে হয় যে পেশেন্টটা অপারেশনের জন্য ফিট কিনা। সেই ইনভেস্টিগেশন স্বাস্থ্যসাথী আওতা থাকে না, সেটা নার্সিংহোম তখন অনেক ধরনের ইনভেস্টিগেশন একসাথে করিয়ে নিচ্ছে। তো সেখান থেকে নার্সিংহোমের ইনকাম হয়ে যাচ্ছে, সেগুলো পেশেন্ট পার্টিকে পয়সা দিয়েই করতে হচ্ছে। দিয়ে হয়তো অপারেশনটুকু হয়তো স্বাস্থ্যসাথী কার্ডে হলো, হয়তো তোমার পেশেন্ট 7 দিন থাকলো, তার মধ্যে 3-4 দিন অপারেশন সবকিছু মিলে কভারেজ থাকলো, বাকিটা পেশেন্ট পার্টিকে পেমেন্ট করেই করতে হচ্ছে। আগের গভর্নমেন্টে এই কথাটা এটা একদমই বোঝানো উচিত ছিল মানুষজনকে যে আমরা স্বাস্থ্যসাথী কার্ড শুধু কিছু কিছু চিকিৎসার জন্য আমরা করছি, সব চিকিৎসা হবে না, এই কথাটা মানুষজনের কাছে বোঝানো উচিত ছিল। বিভিন্ন সরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে দুর্নীতির আতুরঘর বানিয়েছে এই সন্দীপ ঘোষ অভিজ্ঞদের সিন্ডিকেটটা। আর তার সাথে সাথে যে বিভিন্ন ভাবে যে বেসরকারি এইভাবেও স্বাস্থ্যসাথীর মাধ্যম দিয়ে যে দুর্নীতি করা যায় একটা, সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে। এবং তৃণমূল কংগ্রেস এইভাবেই মানুষকে শুধু লুটে পুটে খাওয়া ছাড়া আর কিছু করে উঠতে পারেনি। এবং এটাই ওদের লক্ষ্য, একটাই নীতি ছিল দুর্নীতি। তবে যারা যারা দুর্নীতি করেছে তাদের যেখানে স্থান হওয়ার দেখতেই পাচ্ছেন, একে একে সবাইকে যারা চুরি করেছে, যারা বিভিন্ন মানুষকে লুটেছে, তারা স্থান দিলেই হবে। এবার মালদা জেলারই আরো একটা খবর আপনাদের সামনে তুলে ধরি, একটা ছবিও দেখাবো। সেখানে একজন বিডিও, যে বিডিও 5 ঘন্টা ধরে বসে রইলেন কিন্তু জেলা শাসক দেখা করলেন না, সেই বিডিওই আসলে বিতর্কিত। শানু বক্সী, যিনি এখন হরিশ্চন্দ্রপুরের বিডিও, সেই শানু বক্সী যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে দুর্নীতির, স্বজন পোষণের, তিনি এখন হরিশ্চন্দ্রপুরের বিডিও, কিন্তু জেলা শাসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, দেখা করতে পারলেন না। সুব্রত আমাদের ঠিক 5 ঘন্টা ধরে বসে রইলেন ভিডিও, অথচ দেখা পেলেন না জেলা শাসকের। কি হলো, শানু বক্সী কি বলছেন? হ্যাঁ দেখো, বোলপুর 1 নম্বর ব্লকের ভিডিও, কিন্তু আজকে তিনি কিন্তু সেই অফিসেই যাননি, তাকে কেউ ডাকেওনি। যেটুকু খবর, প্রশাসনিক সূত্রে খবর, তাকে কেউ ডাকেনি। হঠাৎ করে তিনি তার নিজের কোয়ার্টার ছেড়ে সকাল সকাল এখানে এসে ঢুকে যান। এবং আমি যে রয়েছি এখানে জেলা শাসকের দপ্তরে, এখানে জেলা শাসকের ভবন রয়েছে, সেই জেলা শাসকের দপ্তর, এই সামনে রয়েছে তার চেম্বার জেলা শাসকের, এবং সেইখানে তিনি তার পাশের ঘরে এই যে এখন এই যে লাউঞ্জ যেটা রয়েছে, এইখানে কিন্তু ভেতরে ঢুকে আছে। এখানে ভেতরে তিনি ঘরের ভেতরে ঢুকে আছেন। শানু বক্সী কি কিছু বলেছেন কেন তিনি এসেছিলেন আজকে জেলা শাসকের দপ্তরে? না, তিনি বলা তো দূরের কথা, তিনি আমাদের ক্যামেরার সামনেও আসছেন না। বেলা 11:30 থেকে 12টার সময় তিনি এখানে আসেন, এবং দীর্ঘ এই যে সময়টা, এখন প্রায় সন্ধে হয়ে গেল, এবং সেখানে আসার পরে এত দীর্ঘ সময় তিনি কিন্তু বসে থেকেছেন টানা। কেউ তার ধন্যবাদ। সুব্রত আমাদের প্রতিনিধি মালদা জেলার জানালেন যে তাকে তলব করা হয়নি, কোনো কারণে ডাকা হয়নি, অথচ শানু বক্সী জেলা শাসকের সঙ্গে দেখা করতে এসেছিলেন, 5 ঘন্টা টানা অপেক্ষা করেছেন, দেখা পাননি। পুলিশ
কেন গেছে সেটি কলকাতা পুলিশই আপনাদেরকে নিশ্চয়ই পরবর্তী সময়ে জানাবে। তবে এই নোটিশের সাথে তার সম্পর্ক থাকতে পারে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তো আমরা পুলিশ পাহারা দিতে এর আগে বহুবার দেখেছি। এখন সেই বাইরের পুলিশই একটু দরজা ফেলে ভিতরে ঢুকে, এর মধ্যে আর অত চিন্তা করার কি বিষয় আছে? পুলিশ তো সারাক্ষণ সেই বাড়ির সামনেই পাহারা দিত। একটা সময় তো ওই বাড়ি পাহারা দেয় পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের বিশেষ করে বলবো আমি মুখ্য কাজ ছিল। তো সেটা একসময় তারা করেছে। এখন দরজাটা ঠেলে ওই পুলিশটাই কি ভেতরে ঢুকেছে, আর কিছু না। ক্ষমতার জোরে ক্লাব কবজা করে পার্টি অফিস তৈরির অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হরিশ মুখার্জি ব্যায়াম সমিতির মতো ঐতিহ্যবাহী ক্লাবকে তৃণমূল পার্টি অফিসে পরিণত করার অভিযোগ কাঠগড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। চাঁদা দেওয়ার নাম করে ক্লাবগুলোকে দখল করার অভিযোগ হরিশ মুখার্জি ক্লাব কর্তৃপক্ষের। পালাবদল হতেই ক্লাব দখলমুক্ত করলেন ক্লাব সদস্যরা। এখানে অ্যাকচুয়ালি এটা পার্টি অফিসের কাজেই ইউজ হতো। কার্তিক ব্যানার্জি একটা বিবেক মেলা হতো, উনি ওনার ওয়াইফ হচ্ছেন এখানকার কাউন্সিলর কাজুরি ব্যানার্জি। তো উনি দীর্ঘদিন ধরে এখানে ক্লাবের যারা পুরনো মেম্বার তারা কেউ অ্যাক্সেস ছিল না তাদের আসা যাওয়া, উনি এটা বিভিন্নভাবে পলিটিক্যালি ইউজ করতেন। টোটাল কলকাতাকে দেখেন আগে থেকে কালারফুল, কিন্তু কালারের ভেতরে যে প্রবলেমটাকে সেটাকে আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। এখানে যে স্পোর্টস একাডেমি হয়েছে, যে সোকল ক্রিকেট স্পোর্টস একাডেমি এটা হয়েছে, যে অর্থে এটা শুরু করার কথা ছিল যে আমরা গরিব মানুষকে এই স্পোর্টসের সাথে অ্যালাউ করবো উইদাউট এক্সপেন্স, আজকে কি সত্যি সেটা হচ্ছে নাকি সেখান থেকে মোর ফান্ড অ্যাকুমুলেট করে অন্য প্রসেসে হ্যান্ডেল করছে? তাই একদিকে যেরকম দেখানো হচ্ছে এটা কালারফুল, এর পিছনে অ্যাকচুয়াল দৃশ্যটা কিন্তু অন্য। তলায় ক্লাব করব আমরা, কোনো রাজনৈতিক পতাকার তলায় ক্লাব করব না। প্রতিবাদ করতে গেলে বিভিন্ন রকম হ্যাকেল আসতো, ফ্যামিলি হ্যাকেল পর্যন্ত হয়ে যেত। সেই তুলনায় সেই জন্য আমরা কেউ আসতাম না। স্বরূপ বসুর আপনি যদি প্রোফাইল সার্চ করেন আপনি দেখতে পাবেন উনি কত বড় চিটিংবাজ। রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে কিন্তু এই যে হরিশ পার্ক ব্যায়াম সমিতি, যেটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পরিণত হয়েছিল, সেইটার থেকে তারা আবার পুনরুদ্ধার করতে পারছে। এবং ক্লাবের যারা মেম্বার তারা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ভাই, তিনি কিন্তু বহু টাকা তছরূপ করেছেন এবং তার হিসেব নিকেশ তাদের কাছে রয়েছে। এবং এখনো পর্যন্ত বেশ কিছু বিষয়ে তারা কিন্তু দখলদারি করেই চলেছে। এবং আগামী দিনে যে এখানকার যারা সদস্যবৃন্দ তারা বলছেন যে এই ক্লাবকে তারা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে চালাতে চাইছেন। কিন্তু একটা জিনিস দেখার মতো বিষয় যে কলকাতা শহরের বা কলকাতার পার্শ্ববর্তী যে এলাকাগুলোতে যে নাম করা ক্লাবগুলো রয়েছে, সেই ক্লাবগুলোতে ডোনেশন দেওয়ার নাম করে কিন্তু কোনোভাবে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছিল, এমনটাই অভিযোগ জানাচ্ছেন এই হরিশ পার্ক ব্যায়াম সমিতির যারা সদস্যবৃন্দ তাদের। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে বিশাল ক্যাফে তৈরি করেছেন শওকত মোল্লার ছেলে ইমরান। শওকত মোল্লার ছেলে যে জমিটা করেছে সেটা টোটালটাই খাল জমি করে, টোটালটাই ভরাট করা, 1 থেকে 1.5 মিনিট জমি ভরাট করে তার উপরে বিজনেস চার্জ। তাই আমি বলবো প্রশাসনের কাছে আমার আবেদন, প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি, জমি লম্বে বেলা ক্যানিং পূর্বে জীবনতলায় বেলাকে অনুরোধ করবো যে অবিলম্বে জিনিসটা দেখে যাতে সরকারি জমি মানে হস্তান্তর না হয়। সরকারি জমির উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কেউ রেস্টুরেন্ট, কেউ বড় বড় লজ করে বসে আছে এবং এটা ছিল ওদের প্রশাসনের নাগের টকায়। প্রশাসন কোনো স্টেপ নেয়নি। এখন নূতন সরকার হয়েছে, প্রশাসন আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব এইগুলোকে ইমিডিয়েট ডিস্ট্রয় করে দেয়া, যাতে না পরিবেশে ভারসাম্য নষ্ট হয়। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ক্যানিংয়ের মাতলা নদীর উপরে গড়ে ওঠা মৌখালি ব্রিজে। এই মৌখালি ব্রিজ ক্যানিং এবং জীবনতলা দুটি ব্লককে কিন্তু সংযোগ তৈরি করছে। এখানে কিন্তু ক্যানিং 1 এবং ক্যানিং 2 ব্লক, এই সেই মৌখালি ব্রিজ। আর ঠিক এই ব্রিজের ডান দিকে রয়েছে মাতলা নদীর বিস্তীর্ণ ম্যানগ্রোভের জঙ্গল। আমি আমার সহকর্মীদের দেখানোর জন্য বলবো, বিস্তীর্ণ জঙ্গল এদিকে রয়েছে। আর ঠিক এই জঙ্গল থেকে ডান দিকে বাঁ দিকে তাকালে দেখতে পাবেন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবৈধভাবে নদীর চর দখল করে শওকত মোল্লা ঘনিষ্ঠ
নেতারা কিন্তু গড়ে তুলেছে বিশাল ক্যাফে এবং বিভিন্ন দোকান, বাণিজ্যিক দোকান এবং বিল্ডিং। কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেসের সরকারের সময় কিভাবে নজর এড়িয়ে গড়ে উঠল একের পর এক সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল কেটে অবৈধভাবে তা ভরাট করে নদীর চর, একের পর এক ক্যাফে এবং দোকান, তা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু স্থানীয় জনগণের মধ্যে। দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থেকে জানা যাচ্ছে সেই মনিটরটা নাকি পর্যন্ত অভিষেকের নয়। অবৈধ নির্মাণ মামলাতেও জড়িয়ে রয়েছে অভিষেক। কোন অংশ ভাঙা হবে এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু অবৈধ নির্মাণ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগে জেনে আসুন। তো আমরা জানি তাহলে, কিন্তু জানতে জানতে অভিষেক বাবু আমরা দেখে নিলাম যে আপনার বাড়ি থেকে মনিটরটা পর্যন্ত খুলে নিয়ে আসছে পুলিশ। বলছি সিসি ক্যামেরা দেখার জন্য মনিটরটা কি পর্যন্ত আপনি নিজের পাশে কেনেন? ওটাও কি সরকারি ছিল? নাহলে পুলিশ খুলে নেবে কেন? শঙ্কুদেব কি বলবেন? দেখুন, আমি প্রথমেই বলতে চাই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে বলেছেন যে কোনো বেআইনি কনস্ট্রাকশন যাদের আছে তাদেরকে কোনোভাবেই এন্টারটেন করা হবে না, এবং তার সাথে সাথে এটাও বলেছেন যে দলের সভাপতি হিসেবে শ্রমিক দাস স্পষ্ট করেছেন যে আমরা কখনোই এমন কিছু করব না যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস করেছিল। 2021-এর পরেও আমাদের বাড়ি আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে, বাবা মাকে লুকিয়ে রাখতে হয়েছে। হ্যাঁ, আমাদের বাড়িতে 3 ইঞ্চি ডিভিয়েশনের জন্য মিথ্যে মামলা হয়েছে, বুলডোজার গেছে ভাঙতে। আমি তো এই সেদিনের কথা মনে পড়ছে, চণ্ডীপুরে একটা সাধারণ ছেলে, তার অপরাধ হচ্ছে সে বিজেপি করে, একটা বইয়ের দোকান করে খায়, তার পুরো বইয়ের দোকানটা ভেঙে দিল, নাকি পুরো বেআইনি নাকি নির্মাণ আছে। আর পাশে তৃণমূল নেতা রাস্তার উপর রাস্তা দখল করে হচ্ছে বানিয়েছে, অফিস বানিয়েছে, এই দোকান বানিয়েছে, তাতে কেউ হাত দিচ্ছে না, সেটা ড্যাং ড্যাং করে চলছে। তো ফলে যে পরিস্থিতি, যে অবস্থা তৈরি করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস, এখন তাকে সেটা ফেস করতে হচ্ছে, সেটা ফিরে আসছে, ইঞ্চিতে ইঞ্চিতে তার প্রয়োগ হচ্ছে। মেসির মূর্তিটা কি হবে? আগে মেসির মূর্তিটা কি হবে? না দেখুন, আমায় মার্জনা করবেন, আপনারা মেসি মেসি বলছেন, আমি তো কাশির সাথেও ওর মিল খুঁজে পাচ্ছি না, পাড়ার কাশিবাবুর সাথেও মিল খুঁজে পাচ্ছি না। এই যে মূর্তি, তাকে কে বানাতে বলেছিল, কে বসাতে বলেছিল, কে সুজিত বোস? খায় না মাথায় দেয়? আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। শুনুন, এই দীপাঞ্জন দা হয়তো দেখেছেন, আমার থেকে সিনিয়র, আপনারা যদি ভুলে না যান একটু মনে করিয়ে দিই আপনাদেরকে যে এই সুজিত বাবু যেখানে শ্রীভূমি বানিয়েছেন তার সামনে রাস্তার দুদিকে খাল ছিল, পুরো খালটা বুঝিয়ে দিয়েছে, কোটি কোটি টাকার কেলেঙ্কারি। আজকের ডেটেও আমি জানি ওখানে দুটো হচ্ছে রিয়েল এস্টেট এজেন্সিকে জমি গায়ের চড়ে দখল করিয়ে দিয়েছে, খাল বোঝানোর উপরে বিল্ডিং কনস্ট্রাকশন বানিয়ে দিয়েছে। ভয়ং এ তো এই যে রাজু নস্কর ফস্কর সব ছোট প্লেয়ার, সোনা পাপ্পু পাপ্পু ছোট প্লেয়ার, বড় প্লেয়ারের নাম তো সুজিত বোস। সুজিত বোস যা করেছে পুরো ভারতবর্ষের সব থেকে বড় কাণ্ড করেছে। পারলে যেমন এরা নদী চুরি করে নিয়েছে তৃণমূল কংগ্রেস, আপনি উত্তরবঙ্গে যাবেন, একের পর এক নদীর উপরে কনস্ট্রাকশন বানিয়ে নিয়েছে। এরা নদী চোর, এরা খাল চোর, এরা পুকুর চোর। এবং মানুষ যখন হাতের কাছে এই সমস্ত চোরদের পাচ্ছে তখন স্বাভাবিক বই প্রকাশ হচ্ছে। দীপাঞ্জন দত্ত কোনো দোষই নেই, আমাদের তো কোনো দোষই নেই, আমাদের উপরে আমাদের পার্টির সিনিয়ররা রেগে যাচ্ছে, কিন্তু আমরা বোঝাতে পারছি না। আমি আপনাকে একটা ছোট্ট কথা বলছি, সবাই হারিয়ে গিয়েছে নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা করার জন্য পোস্টার দিতে হবে এলাকা এলাকায়। কাউন্সিলর আমি একটু বলে দিই, একটা নাম্বার দিয়েছিলেন নিচে, আমার নাম্বার, অনেকে হুড়মুড়িয়ে জানাতে শুরু করেছেন তার এলাকাতেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না কাউন্সিলরদের। এমনকি ভেতর থেকে এখানকার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা দরজা খোলার পর যে পুলিশ অফিসিয়ালরা এসেছিলেন তারা ভেতরে প্রবেশ করেন, এবং ভেতরে যাওয়ার পর বেশ খানিকটা সময় তারা ভেতরে ছিলেন, এবং ভেতর থেকে তারা যখন বেরিয়ে আসলেন তাদের একজনের হাতে দেখতে পাওয়া যায় সুবিশাল একটি এলইডি মনিটর। সেই মনিটর কেন তারা খুলে নিয়ে গেলেন তা নিয়ে কিন্তু জল্পনা রয়েই গেছে। এতদিন যাবৎ তার নিরাপত্তায় যে সিকিউরিটিরা থাকতেন তাদের নজরদারির জন্য এই বাড়ির যে সমস্ত প্রবেশ পথ বা বাহির পথ রয়েছে, বিভিন্ন জায়গাতে যে সিসি ক্যামেরাগুলো লাগানো রয়েছে, সেই ক্যামেরার যে নজরদারি তার জন্য যে এলইডি মনিটর ব্যবহার করা হতো, এই যে ইলেকট্রনিক ডিভাইস বা এলইডি মনিটর যেটা খুলে নিয়ে যাওয়া হলো, যেটা আমরা দেখতে পারলাম কলকাতা পুলিশের একটা গাড়ি, সেই গাড়িতে করে কয়েকজন অফিসিয়াল তারা নিয়ে গেলেন। সেখান থেকে কিন্তু যেটা মনে করা হচ্ছে যে তার নিরাপত্তায় যে কাটছাট করা হয়েছে, সেখান থেকে নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত সরঞ্জাম এতদিন ছিল সেগুলোকে ইতিপূর্বেও সরিয়ে ফেলা হয়েছিল, এবং আরও যে সমস্ত সরঞ্জাম রয়েছে সেগুলোকেও এক এক করে সরিয়ে ফেলা হচ্ছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও অফিসিয়ালি এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো বিবৃতি এদিনের এই যে অফিসিয়াল এসছেন সেটা নিয়ে দেওয়া হয়নি। ক্যামেরায় সৌর্যেন্দ্রের সঙ্গে সুপ্রিয় গুহ। পরিস্থিতি তৈরি হয়েছে এরকমই তো বলছেন চিকিৎসকরা।
রিপোর্ট গেলে নিজের টাকার করতে হচ্ছে, যা পেটের ছবি হয়, রক্ত পরীক্ষা হয়, নিজের টাকা ওগুলো বাড়ির টাকা। আর আমাদেরকে এখান সই ওখান সই করিয়ে নিচ্ছে, ছুটির সময় ছুটি দিয়ে দিচ্ছে। আর স্বাস্থ্যসাথী কার্ড থেকে কত মনে কর বলছে যে কি ফোন যদি করে বলে দিবা যে আমার রুগী 5 দিন ছিল কি 6 দিন ছিল, যা ছিল। কত টাকা করে নিয়ে নিচ্ছে? 60,000 কাটছে না 70,000 কাটছে না 1 লাখ কাটছে, আমাদেরকে তো সেটা দেখাচ্ছে না। বাকি সবকিছু বাইরে করাচ্ছে, ওখানে কোনো পরিকাঠামো ওখানে পরিকাটা নাই, চিকিৎসা হয় না, খালি টাকাটা স্বাস্থ্যসাথীর যে অ্যাড করিয়ে দিয়ে টাকাটা কাটবে তার জন্য ওরা রেডি আছে। ফেসবুকের সামনে একটা লাইভ করাচ্ছে যে এই হয়েছে বলবা সবকিছু। হ্যাঁ, ওরা বলে ওরা সবকিছু আমাদেরকে মিথ্যা বাধ্য করাই দিচ্ছে। ওগুলো আবার মোবাইলে রেকর্ড করছে? রেকর্ড করছে আপনাদের কথা যে পেশেন্ট ভর্তি আছে, পেশেন্ট ভর্তি আছে, এই পরিষেবা পেয়েছেন, এই পরিষেবা পেয়েছেন, এটা পেয়েছেন, ওটা পেয়েছেন, এগুলো সব বলবে। পরিষেবা ঠিক মতো পাই না, পরিষেবা নেয় না, চিকিৎসা হয় না, চিকিৎসা হয় না ঠিক মতো। খালি নামমাত্র কি ভর্তি করিয়ে রাখে, ভর্তি করিয়ে দেয়, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড আবার রিটার্ন করে নিয়ে টাকা কেটে নিয়ে আবার আমরা যেহেতু গরিব মানুষ পারি না, আবার আমাকে ফেরত হয়ে নিয়ে স্যার আবার আমাকে সরকারি হাসপাতালে আসতে হয়। একটা পেশেন্ট স্বাস্থ্যসাথীতে ভর্তি হবে, অপারেশন হবে, তার আগে তার স্বাস্থ্যসাথীতে ব্লক করতে হয়, ঠিক আছে। ব্লক করার জন্য 2-3 দিন সময় লাগে, ঠিক আছে। এবার সেই 2-3 দিনও পেশেন্টটা ভর্তি থাকে, তখন কিন্তু তাকে পয়সা দিয়ে ভর্তি থাকতে হচ্ছে। তারপরে ধরুন ইনভেস্টিগেশন, একটা অপারেশনের আগে তো ইনভেস্টিগেশন করতে হয় যে পেশেন্টটা অপারেশনের জন্য ফিট কিনা, সেই ইনভেস্টিগেশন স্বাস্থ্যসাথী আওতা থাকে না, সেটা নার্সিংহোম তখন অনেক ধরনের ইনভেস্টিগেশন একসাথে করিয়ে নিচ্ছে, তো সেখান থেকে নার্সিংহোমের ইনকাম হয়ে যাচ্ছে, সেগুলো পেশেন্ট পার্টিকে পয়সা দিয়েই করতে হচ্ছে। দিয়ে হয়তো অপারেশনটুকু হয়তো স্বাস্থ্যসাথী কার্ডে হলো, হয়তো টোটাল পেশেন্ট 7 দিন থাকলো, তার মধ্যে 3-4 দিন অপারেশন সবকিছু মিলে কভারেজ থাকলো, বাকিটা পেশেন্ট পার্টিকে পেমেন্ট করেই করতে হচ্ছে। আগের গভর্নমেন্টে এই কথা এটা একদমই বোঝানো উচিত ছিল মানুষজনকে যে আমরা স্বাস্থ্যসাথী কার্ড শুধু কিছু কিছু চিকিৎসার জন্য আমরা করছি, সব চিকিৎসা হবে না, এই কথাটা মানুষজনের কাছে বোঝানো উচিত ছিল। বিভিন্ন সরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে দুর্নীতির আঁতুড়ঘর বানিয়েছে এই সঞ্জীব ঘোষ অভিজ্ঞদের সিন্ডিকেটটা। আর তার সাথে সাথে যে বিভিন্ন ভাবে যে বেসরকারি এইভাবেও স্বাস্থ্যসাথীর মাধ্যম দিয়ে যে দুর্নীতি করা যায় সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে, এবং তৃণমূল কংগ্রেস এভাবেই মানুষকে শুধু লুটে পুটে খাওয়া ছাড়া আর কিছু করে উঠতে পারেনি, এবং এটাই ওদের লক্ষ্য, একটাই নীতি ছিল দুর্নীতি। তবে যারা যারা দুর্নীতি করেছে তাদের যেখানে স্থান হওয়ার দেখতেই পাচ্ছেন, একে একে সবাইকে যারা চুরি করেছে, যারা বিভিন্ন মানুষকে লুটেছে, তারা স্থান দিলেই হবে। এবার মালদা জেলারই আরো একটা খবর আপনাদের সামনে তুলে ধরি, একটা ছবিও দেখাবো। সেখানে একজন বিডিও, যে বিডিও 5 ঘন্টা ধরে বসে রইলেন কিন্তু জেলা শাসক দেখা করলেন না, সেই বিডিওই আসলে বিতর্কিত। শানু বক্সী, যিনি এখন হরিশ্চন্দ্রপুরের বিডিও, সেই শানু বক্সী যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে দুর্নীতির, স্বজন পোষণের, তিনি এখন হরিশ্চন্দ্রপুরের বিডিও, কিন্তু জেলা শাসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, দেখা করতে পারলেন না। সুব্রত সমাদের ঠিক 5 ঘন্টা ধরে বসে রইলেন ভিডিও, অথচ দেখা পেলেন না জেলা শাসকের। কি হলো, শানু বক্সী কি বলছেন? হ্যাঁ দেখো, 1 নম্বর ব্লকের ভিডিও, কিন্তু আজকে তিনি কিন্তু সেই অফিসেই যাননি, তাকে কেউ ডাকেওনি, যেটুকু খবর প্রশাসনিক সূত্রে খবর, তাকে কেউ ডাকেনি। হঠাৎ করে তিনি তার নিজের কোয়ার্টার ছেড়ে সকাল সকাল এখানে এসে ঢুকে যান, এবং আমি যে রয়েছি এখানে জেলা শাসকের দপ্তরে, এখানে জেলা শাসকের ভবন রয়েছে, সেই জেলা শাসকের দপ্তর এই সামনে রয়েছে তার চেম্বার জেলা শাসকের, এবং সেইখানে তিনি তার পাশের ঘরে এই যে এখন এই যে লাউঞ্জ যেটা রয়েছে এইখানে কিন্তু ভেতরে ঢুকে আছে, এখানে ভেতরে তিনি ঘরের ভেতরে ঢুকে আছেন। শানু বক্সী কি কিছু বলেছেন কেন তিনি এসেছিলেন আজকে জেলা শাসকের দপ্তরে? না, তিনি বলা তো দূরের কথা, তিনি আমাদের ক্যামেরার সামনেও আসছেন না। বেলা 11:30 থেকে 12টার সময় তিনি এখানে আসেন, এবং দীর্ঘ এই যে সময়টা, এখন প্রায় সন্ধে হয়ে গেল, এবং সেখানে আসার পরে এত দীর্ঘ সময় তিনি কিন্তু বসে থেকেছেন টানা। কেউ তার ধন্যবাদ। সুব্রত আমাদের প্রতিনিধি মালদা জেলার জানালেন যে তাকে তলব করা হয়নি, কোনো কারণে ডাকা হয়নি, অথচ শানু বক্সী জেলা শাসকের সঙ্গে দেখা করতে এসেছিলেন, 5 ঘন্টা টানা অপেক্ষা করেছেন, দেখা পাননি।